সমানুপাত মানে অনুপাত সমান অনুপাত। তো দেখো যদি চারটা রাশি থাকে এ বি সি ডি, চারটা রাশি আছে মনে করো। এখন চারটা রাশির মধ্যে প্রথম দুইটা রাশির অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে সমানুপাত গঠিত হয়। তাহলে দেখো এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি, আমরা সমানুপাতের ক্ষেত্রে আমরা এইটা পাবো। সেটা হলো, আবারও বলছি, প্রথম দুইটা রাশির অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে সমানুপাত গঠিত হয়। আসো আমরা এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি। যদি এরকম অনুপাত থাকে তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি, অনুপাত যদি থাকে তাহলে আমরা কিন্তু ভাগ আকারে লিখতে পারি। তার মানে এ ভাগ বি, দেখো যেহেতু অনুপাত আছে তাই আমরা ভাগ আকারে লিখতে পারি, ইকুয়াল টু সি অনুপাত ডি আছে, তার মানে আমরা লিখতে পারি সি বাই ডি। এখন তুমি যদি আর গুণন করো, বি আর সি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে বিসি ইকুয়াল টু এ আর ডি যদি গুণ করি তাহলে হবে এডি। তার মানে আমরা পেলাম হচ্ছে এইখান থেকে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমার বলা আছে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হলে নিচের কোনটি সঠিক। তার মানে আমরা পেলাম বিসি ইকুয়াল টু এডি, তার মানে বিসি ইকুয়াল টু এডি পেয়েছি, তার মানে আমার ক সঠিক। এখন আমরা দুই সমাধান করাবো। বলা আছে সমানুপাতের উদাহরণ নিচের কোনটি, সমানুপাতের উদাহরণ নিচের কোনটি, তো সেটাই আমরা বের করব। তবে সমানুপাতের ক্ষেত্রে আরেকটা কিন্তু মজার ব্যাপার আছে, প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের কিন্তু সমান হবে। এটা কিন্তু সমানুপাতের নিয়ম, কিন্তু এটা মনে রাখো। তো আমরা সেই নিয়ম অনুসারেও করতে পারি, আমরা দুইভাবেই করব, শিখবো। তো দেখো আমরা এইটা বানাতে পারবো না কখনো বা কমায়ে, কিন্তু দেখো এখানে আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, এটাকে আমরা যদি মনে করো যে 3 দ্বারা গুণ করি, গুণ করলে 6 হবে, আর এটাকে 3 দ্বারা গুণ করলে কত হবে, 9 হবে। দেখো মিলে না, এটার সাথে এটা মিলে না। অথবা এটাকে ছোট করো, এটাকে কিন্তু আর ছোট করা যায় না, এটাকে ছোট করো। যদি তুমি এই ক্ষেত্রে ছোট করো 2 দিয়ে, তার মানে এখানে হবে 4:, এখানে হবে 5। এইটা অনুপাত আর এই অনুপাত কিন্তু সমান না। আচ্ছা, আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা করি, এটাকে আর ছোট করা যায় না, এটাকে যদি ছোট করো সেটা হলো 3 দ্বারা যদি ভাগ করো, 9কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 3, আর 6কে 3 দ্বারা ভাগ করলে হবে 2। দেখো এই অনুপাতে সমান আসছে। অথবা তুমি এইটাকে গুণ করো, দুইটাকে গুণ করো 3 দ্বারা, 3 তিরিখে কত 9, আর 3 দ্বারা গুণ করলে হবে 3 দুগুণে হবে 6। আর সহজভাবে শিখতে চাইলে সেটা হলো যে প্রথম এবং চতুর্থ রাশি গুণ করবা। তাহলে এইটা প্রথম আর এই চতুর্থ, 3 আর 6 গুণ করলে কত হয় 18 হয়। আর দ্বিতীয় আর তৃতীয় রাশি গুণ করো, 9 দুগুণে 18, তার মানে সমান হয়েছে, তার মানে এটা অ্যান্সার। তুমি এই ক্ষেত্রে পাবা না, 4 5 20, এটা হলো 20 হবে, আর 2 আর 25 গুণ করলে কত হয় 50, তার মানে কিন্তু মিলে না, এটা সমান না, তাহলে এইটা হবে না অ্যান্সার, তার মানে এটা অ্যান্সার। এর পরেটা দেখি, বলা আছে নিচের কোনটি সমানুপাতিক রাশি। তাহলে আমরা প্রথমটা শেষেরটা গুণ করব, আর দ্বিতীয়টা আর তৃতীয়টা গুণ করব। গুণ করার পরে যদি সমান হয় তাহলে বলবো সেটা সমানুপাতিক রাশি। তাহলে দেখো এই দুইটা যদি গুণ করলে কত হয়, 1 আর 4 যদি গুণ করি তাহলে 4 হবে, আর 3 দুগুণে 6 হবে, তার মানে এটা অ্যান্সার হবে না। এবার দেখো এই দুইটা যদি গুণ করি, 15 দুগুণে 30, আর দেখো 5 30, তার মানে এই ক্ষেত্রে প্রথম এবং চতুর্থ রাশি যদি গুণ করো, তার মানে প্রথম এবং চতুর্থ রাশি যদি গুণ করলে আসে 30, আবার দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণ করলেও 30 আসে, সুতরাং এইটাই হবে অ্যান্সার। আর আরও সহজভাবে দেখো, তুমি যদি এইটারে গুণ করো, দুইটারে গুণ করো, যে সেটা হলো যে গুণ করো, যদি 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, আর 3 5 15, এই দুইটারে গুণ করলে কিন্তু এইটা পাই, তার মানে এইটা হচ্ছে সমানুপাতিক রাশি। মূল কথা কিন্তু এই দুইটা প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত কিন্তু সমান আসবে তুমি যদি ছোট করো। অথবা তুমি এইভাবেও করতে পারো যে প্রথম রাশি এবং চতুর্থ রাশির কে গুণ করলে যা পাবা, দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে গুণ করলে যদি তাই পাও, সেটা হলো সমানুপাতিক রাশি। এই বাকি দুইটার ক্ষেত্রে হবে না। আচ্ছা, এরপরের ক্ষেত্রে দেখো, বলা আছে এ কমা বি কমা সি ও ডি এর মান যথাক্রমে এত 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 হলে নিচের কোন শর্তে এরা সমানুপাতিক। তো কোন শর্তে এরা সমানুপাতিক সেটা আমরা দেখবো। দেখো এইখানে দেখো 10, 25, 20 আর হলো আছে 50। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই দুইটার ক্ষেত্রে যদি দেখি, সেটা হলো যে এ আর বি এর ক্ষেত্রে এটার 10:25, আমরা এটার অনুপাত যদি কমাই 10:25, আমরা এটারে যদি একেবারে ছোট করে লিখতে চাই, তার মানে আমরা যদি ছোট করে লিখতে চাই তাহলে আমরা এক্ষেত্রে পাবো হচ্ছে 5 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2, আর এখানে 5 দ্বারা ভাগ করলে 5 হবে। আর এই ক্ষেত্রে আমরা কত পাবো, দেখো 20:50, আমরা যদি 10 দ্বারা ভাগ করি এখানে 2 হবে, আর 10 দ্বারা ভাগ করলে 5 হবে। দেখো এই ক্ষেত্রে অনুপাত আসলো আমার 2:5, এই ক্ষেত্রে অনুপাত আসলো 2:5, তার মানে আমরা বলতে পারি A:B = C:D, এটা কিন্তু বলতে পারি। কিন্তু এখানে অপশনে দেখো তো A:B = C:D, এখানে কিন্তু অপশনে নাই, এই অপশনে এটা কিন্তু নাই। সুতরাং আমাকে আরেকটু পদ্ধতি দেখতে হবে। দেখো আরেকটা ভাবে দেখতে পারি কি, আমরা 10-এর
দ্বিগুণ কত হয়েছে 20, আর 25-এর দ্বিগুণ কত হয়েছে 50 হয়েছে। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি না 10:20, 20 এটার এইটা আর এটার অনুপাত যদি লিখি তাহলে আমরা এখানে পাবো 1:2 পাবো, আর 25:50, 25:50 এই ক্ষেত্রে আমরা যদি ভাগ করি 25 দ্বারা ভাগ করি তাহলে 1:2 পাবো। এই ক্ষেত্রেও আমরা পেলাম 1:2, এই ক্ষেত্রেও পেলাম 1:2। তার মানে আমরা এর সাথে যদি সি নেই আর বি এর সাথে যদি ডি নেই তাহলে কিন্তু আমার মিলে। তার মানে A/C = B/D। দেখো 10:20 সমান আমরা করতে পারি 25:50। আমরা যদি অনুপাতের রাশিকে যদি ছোট করি তাহলে কিন্তু আমরা 1:2 পাবো 10:20 ক্ষেত্রে, আর পরের ক্ষেত্রে পাবো আমরা 1:2 পাবো। দুইটা অনুপাত সমান পাচ্ছি। তার মানে আমরা এই ক্ষেত্রে বলতে পারি A/C = B/D। এইটা হচ্ছে অ্যান্সার। আবার কিন্তু এটাও হয় যে দেখো সেটা হলো যে মানে A/B = C/D, কিন্তু এটা অপশনে নাই, আছে যেটা অপশনে আমরা সেটা বের করলাম। এই ক্ষেত্রে তুমি যদি গুণ করে দেখো সেক্ষেত্রে একই রকম আসবে। এই দুইটারে গুণ করো আর এই দুইটারে গুণ করো, গুণ করলে কিন্তু একই রকম হবে। এখন আমরা এটা সমাধান করব। বলা আছে 5, তারপরে 10, তারপরে আছে 8। এর চতুর্থ সমানুপাতি কোনটি? চতুর্থ সমানুপাত দেখো তো 5-এর দ্বিগুণ 10 হয়েছে, তাহলে 8-এর দ্বিগুণ কত হবে? 8-এর দ্বিগুণ 16 হবে নিশ্চয়। তাহলে যদি আমি এখানে 16 ধরে নেই তাহলে দেখো আমরা যদি দেখো মাঝখানে দুইটা গুণ করি, মাঝখানে দুইটা গুণ করলে 8-10 80, আর প্রথমটা শেষেরটা যদি গুণ করি 5 আর 16 গুণ করলে হয় 5-16 80 হয়। দেখো মাঝখানে দুইটা গুণ করে কিন্তু আমরা প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাচ্ছি। তাহলে আমার চতুর্থ সমানুপাতি কোনটি হবে? তার মানে হবে হচ্ছে 16। তার মানে অ্যান্সার হচ্ছে 16। এখন আমরা 6 সমাধান করাবো। দেখো বলা আছে 3:8 = y:32 হলে y এর মান কত? তাহলে আমরা জানি যদি অনুপাত দেয়া থাকে তাহলে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 3/8 = কত লিখতে পারি? y/32 লিখতে পারি, y/32 লিখতে পারি। এখন দেখো আমরা সহজে কিন্তু এটাও নিচে আছে, এটাও নিচে আছে, এই ক্ষেত্রে কিন্তু কাটতে পারি। আমরা যদি কাটতে চাই তাহলে 4 হবে এখানে। এবার তার মানে আর গুণন যদি করো তাহলে হবে y = 3×4 = 12। তার মানে y এর মান কত আসে? 12 আসে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 12। তার মানে এটা হবে অ্যান্সার, 12 অ্যান্সার হবে। আরেকভাবে অঙ্কটা তুমি করতে পারো, সেটা হলো যে এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো, আর এই দুইটা গুণ করো। গুণ করলে দেখো কোনটা অপশন দিয়ে গুণ মিলে, সেক্ষেত্রেও তুমি করতে পারবা একই রকম। তো এইভাবেও তুমি বের করতে পারো, যেভাবে বের করো কোনো সমস্যা নাই। 6 নাম্বারও যা, 7 নাম্বারও তাই। দেখো সমানুপাত বোঝাতে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করি, আবার এই যে এই জায়গায় এই চিহ্নটাও ব্যবহার করি, মানে দুইটা এরকম, এই যে এরকম চিহ্ন ব্যবহার করি। এইটাও যা, এটাও তাই, দুই রকমই ব্যবহার করা যায়। এই অঙ্কটাও যা, এই অঙ্কটাও তাই, একই অঙ্ক, কোনো চেঞ্জ নাই, শুধু সমান আছে আর এখানে এরকম আছে। তো দুইটাই কিন্তু সমানুপাতের চিহ্ন। আবার 8 নাম্বারও একই অঙ্ক, y এর স্থলে কি আছে? z আছে, একই রকম অঙ্ক। এটার ক্ষেত্রে অ্যান্সার 12। তার মানে এখানে কিন্তু 3টা অঙ্ক একই রকম, অ্যান্সার হবে হচ্ছে 12। এখন আমরা এই 9 নং অঙ্ক সমাধান করাবো। দেখো সহজ পদ্ধতিতে করা যায়, আগে যেভাবে করলাম সেভাবেও করতে পারো। মানে ইস্টু আছে, ভাগ আকারে লিখে আর গুণন করে তুমি x এর মান বের করতে পারো, এটা এই পদ্ধতিতেও করতে পারো। আর আরেকটা পদ্ধতি তো তোমরা দেখালাম, সেটা হলো দেখো প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করো। 5 আর 14 গুণ করলে কিন্তু 70 হয়। তাহলে এইখানে অলরেডি 7 আছে, তাহলে এইখানে কত দিলে গুণ করলে 70 হবে? অবশ্যই x এর মান কত হতে হবে? 10 হতে হবে। তাহলে 7×10 = 70। দেখো 5 আর 14 গুণ করলে 70 হয়, 7 আর 10 গুণ করলে 70 হবে। তার মানে এখানে x এর মান কত হবে? 10 হবে। এইভাবে সহজে বের করতে পারো, অথবা তুমি অনুপাত আছে ভাগ আকারে, এর আগে যেটা করালাম ওইভাবে বের করতে পারো, কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার 10 নাম্বার দেখো, এখানে x:y = 2:3 এবং বলা আছে 2:x = 1:2 হলে y এর মান কত, বা y = কত? সহজে করতে হবে, একেবারে সহজে করতে হবে। দেখো তো আমরা আগে x এর মানটা বের করে নেব। তাহলে প্রথমটা আর যদি শেষেরটা গুণ করি, 2 দুগুণে কত? 4। তাহলে এই দুইটা গুণ করে কি হতে হবে? 4 হতে হবে। তার মানে এখানে 1 আছে, তার মানে x এর মান কত হবে? 4। তার মানে আমরা x এর মান পেয়ে গেলাম 4। তাহলে আমরা এখানে x এর মান আমরা 4 বসাই দিলাম, x এর মান 4 বসাই দিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে এইটার সাথে এটা গুণ করব। 4 আর 3 গুণ করলে হবে কত? 12। তাহলে এইটা আর এটা গুণ করে কি হবে? 12 হবে। আমরা সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি, সেটা হলো যে আবারও বলছি, প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করবা, গুণ করে যা হবে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ করে তাই হবে। তাহলে এই প্রথম আর চতুর্থ গুণ করলে 12 হয়। তাহলে এই দ্বিতীয় আর তৃতীয় যদি গুণ করি তাহলে
কত গুণ করলে 12 হবে, তাহলে এখানে 2 আছে, তাহলে ওয়াইয়ের মান কত হবে, ওয়াইয়ের মান হবে 6, তাহলে 6 দুগুণে কত হবে 12 হবে, তার মানে আমার ওয়াইয়ের মান আসে কত 6 আসে, তার মানে গ অ্যান্সার। তুমি এইভাবে সহজভাবে করতে পারো, অথবা তুমি এইখানে তুমি অনুপাত দেওয়া আছে ভাগাকারে লিখে এক্স এর মান বের করো, এক্স এর মান এখানে বসাও, বসায় বের করো, বের করতে একটু সময় লাগবে, তবে আমি যেভাবে বললাম সেভাবে করতে পারলে খুব দ্রুত হবে। এখন আমরা 11 নং সমাধান করাবো। বলা আছে ত্রিভুজ এবিসি এর উচ্চতা ও ভূমির অনুপাত কত। দেখো এখানে একটা ত্রিভুজ এবিসি দেওয়া আছে, এর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 4 আর ভূমি দেওয়া আছে হচ্ছে 10। তখন বলা আছে উচ্চতা, তার মানে উচ্চতা হলো 4, এই যে উচ্চতাটা দেওয়া আছে 4 আর ভূমিটা দেওয়া আছে, এখানে ভূমিটা দেওয়া আছে হচ্ছে 10, তাহলে ভূমির অনুপাত বের করবো। তাহলে ভূমি কত, ভূমি দেওয়া আছে হচ্ছে 10, তাহলে এটার অনুপাত বের করবো। যেহেতু অনুপাত আকারে আছে তাহলে এটাকে আমরা কিন্তু ভাগ লিখতে পারি, 4/10 লিখতে পারি। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে হয় 5, এখানে 2 হবে, এখানে 5 হবে, তার মানে আমরা পাই হচ্ছে 2/5। তার মানে এই ক্ষেত্রে আমরা উচ্চতা ও ভূমির অনুপাত পাবো হচ্ছে 2/5, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এইটা সমাধান করাবো। বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা, বৃত্তের পরিধির সূত্র কি জানি আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি। আর ব্যাসার্ধ হচ্ছে যদি r হয় তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র জানি 2πr, তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর লিখলাম। বলা আছে এর অনুপাত কত, তার মানে এটাই হচ্ছে অনুপাত। আমরা যে কাজটা করতে পারি, যেহেতু উভয় পক্ষে আমরা আর দ্বারা ভাগ করতে পারি, তাহলে আর কাটা, তাহলে থাকবে হচ্ছে 2π হচ্ছে 1 থাকবে, তার মানে অ্যান্সার হবে 2π/1, মানে খ অ্যান্সার। এরপরে দেখো বলা আছে নিচের তথ্যের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। আমরা 13 নং প্রশ্নের উত্তর দেবো এবং 14 নং প্রশ্নের উত্তর দেবো। বলা আছে একটি বর্গক্ষেত্রে, মানে এই যে একটা বর্গক্ষেত্র, এই যে হলো বর্গক্ষেত্র, বলা আছে একটি বর্গক্ষেত্রে কি বলা আছে, দেখো একটা বর্গক্ষেত্রে একটি বৃত্ত অন্তর্লিখিত আছে, মানে বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আঁকানো আছে, সেটাই বলা আছে। এখন বলা আছে দেখো বর্গক্ষেত্রের এক বাহু, তাহলে বর্গক্ষেত্রের এক বাহু, আমরা যদি মনে করো যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরি, তাহলে দেখো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে বর্গক্ষেত্রের এক বাহু, তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ও বৃত্তটির ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। তাহলে দেখো আমার বর্গের 4 বাহু সমান হয়, এই এক বাহু যদি এ হয় তাহলে এই বাহু এ হবে, এই বাহু এ হবে, এই বাহু এ হবে, তাহলে এইটা হবে কত, দেখো এখান থেকে টোটালটা ব্যাস, এটা টোটালটা হচ্ছে ব্যাস, এটা হবে টোটালটা হবে কি হবে, তাহলে এ হবে, তাহলে অর্ধেক কত হবে, এই অর্ধেক হবে হচ্ছে a/2 হবে। তার মানে আমার বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ হবে হচ্ছে a/2, তাহলে a/2 এই দুইটার হচ্ছে কি বের করতে বলছে, অনুপাত বের করতে বলছে। এখন আমরা দুইটাকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে হচ্ছে 1 আর এই = 2, আর এখানে হবে 1/2। এখন আমরা যদি 2 দ্বারা গুণ করি, এখানে 2 দ্বারা গুণ করলে 2 হবে = এখানে 2 দ্বারা গুণ করলে 2 আর 2 কাটা, তাহলে 1 হবে। যেহেতু 1/2 আছে তাই আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে আমরা 2:1 পাচ্ছি, তার মানে 2:1 হচ্ছে খতে আছে, তার মানে 13 হচ্ছে খ। এরপরে দেখো বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে এই যে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, আমরা 4 বাহুকে যদি যোগ করি তাহলে পরিসীমা পাবো a + a, তার মানে পরিসীমা আমরা পাবো হচ্ছে 4a, তাহলে পরিসীমা পেলাম 4a। এবার বলা আছে বৃত্তের পরিধির অনুপাত কত। পরিধির সূত্র কি জানি, আমরা পরিধির সূত্র জানি 2πr, মানে 2π × ব্যাসার্ধ, তাহলে 2π বলতে দেখো 2π × ব্যাসার্ধ কত, আমরা ব্যাসার্ধ হচ্ছে এইটাই, ব্যাসার্ধ হচ্ছে a/2 অর্ধেক, তার মানে 2π × a/2 এই দুইটার অনুপাত বের করতে বলছে। এই দুইটার অনুপাত কত, দেখো আরেকবার বলতেছি, বর্গক্ষেত্রের পরিসীমা, আমরা বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি, আমরা 4 বাহুকে যদি আমরা যোগ করি তাহলে পরিসীমা পাবো, পরিসীমা হচ্ছে 2a। বৃত্তের পরিধি কিভাবে পাবো, আমরা বৃত্তের পরিধি সমান জানি 2πr, মানে 2π × ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ আমরা কত পাইছি, ব্যাসার্ধ আমরা পেয়েছি a/2, এই টোটালটা হচ্ছে a, কারণ এইটুকু a তার টোটালটা a, তাহলে এইটুকু হচ্ছে অর্ধেক, তাহলে ব্যাসার্ধ হচ্ছে a/2, তাহলে a/2 লিখলাম। এবার 2 আর 2 কাটা, তাহলে আমরা পাবো কত দেখো, আর এই এ যদি কাটা দাও তাহলে এ আর এ কাটা থাকে 4:π থাকে, তার মানে 4:π থাকে, তাহলে 4:π, তার মানে ক অ্যান্সার। এখন আমরা 15 নং সমাধান করাবো নিচের কোনটি বৃত্ত ও বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো এই একটা বৃত্ত আছে, এই বৃত্তে যদি ব্যাসার্ধ আর হয়, দেখো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কত পাবো, আমরা বৃত্তের ক্ষেত্রফল পাবো হচ্ছে πr² পাবো, বৃত্তের ক্ষেত্রফল পাবো হচ্ছে πr²। এরপরে দেখো আমরা তার মানে বৃত্তের ক্ষেত্রফল পেলাম। এবার বৃত্তস্থ বর্গ, মানে এই বৃত্তের ভিতরে একটা বর্গ আছে, এই বর্গের কিন্তু আমরা ক্ষেত্রফল বের করবো। দেখো বলা আছে বৃত্তস্থ বর্গ, মানে বৃত্তের ভিতরে
ভিতরে কিন্তু একটা বর্গ আছে, এই বর্গের আমরা ক্ষেত্রফল বের করব। তো আমরা বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এক বাহু স্কোয়ার, তার মানে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার হবে। এখন আমরা এই এর মানটা জানি না, এর মানটা এখানে আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এর মান বের করতে চাই তাহলে আমার কি করা লাগবে? দেখো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আর আমি যদি টোটালটা আনি তাহলে এটা ব্যাস। ব্যাস মানে হচ্ছে, দেখো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে হচ্ছে 2r হবে, 2r হবে। তাহলে দেখো আমরা এখানে যে বর্গটা পেয়েছি, এই বর্গের কিন্তু দেখো এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ, আর এই দেখো আমরা এখানে যে কোণটা পাবো, এই কোণটা হচ্ছে এক সমকোণ। বর্গের কিন্তু 4 বাহু দৈর্ঘ্য সমান এবং 4টা কোণই কিন্তু সমকোণ হয়। তো এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তো এই বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? কর্ণের দৈর্ঘ্য মানে কিন্তু ব্যাস পেয়েছি, ব্যাস মানে 2r। এই কর্ণের দৈর্ঘ্য বলতে বর্গের কর্ণের দৈর্ঘ্য মানে কিন্তু ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r। তাহলে আমরা 2r ইকুয়াল টু কত পাচ্ছি? দেখো তো ব্যাস ইকুয়াল টু কত, মানে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত ধরছি? এ ধরছি। উভয় পক্ষকে দেখো আমরা √2 দ্বারা গুণ করতে পারি, একটা টুকে আমরা দুইটা √2 লিখতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে √2 বাদ, তাহলে এই পক্ষে থাকে একটা √2, তাহলে √2 আর এই পাই ইকুয়াল টু আমরা এ। তার মানে আমরা এর মান পেয়ে গেলাম, পাই না সরি, এটা আর, এটা আর এই যে 2r, মানে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য বলতেই তো আমার ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে দেখো √2a, তাহলে √2a লিখছি, তাহলে উভয় পক্ষকে আমরা √2 দ্বারা ভাগ করছি, তার মানে এর মান পেয়েছি। এখন এর মান এখানে বসাই দিব, পাই আর স্কোয়ার = এবার দেখো এখানে এর মান কত? √2 আর। এবার যদি স্কোয়ার করি, √2কে স্কোয়ার করলে হবে 2, আর আরকে যদি স্কোয়ার করি তাহলে হবে আর স্কোয়ার। এখন আমরা যদি আর স্কোয়ার আর আর স্কোয়ার কাটা দিই তাহলে আমরা পাবো পাই কত পাবো? 2 পাবো। তার মানে অ্যান্সার হচ্ছে π/2, তার মানে খ নং অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 3:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তবে এখানে আমরা শর্টকাট ব্যবহার করব, অঙ্ক করতে গেলে অনেক বড় হবে। যদি পরিধির অনুপাত দেওয়া থাকে তাহলে দুটি বৃত্তের ক্ষেত্রে যদি পরিধির অনুপাত দেওয়া থাকে, যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে তাহলে সহজ কথা, তুমি এই দুটোর বর্গ করো, বর্গ করলে যা হবে তাই অ্যান্সার। তারপরে আমরা 3কে বর্গ যদি করি তাহলে 9 হবে, আর 5কে বর্গ করলে কত হবে? 25 হবে। তার মানে 9:25 অ্যান্সার হবে, তার মানে 9:25। সহজ কথা, একেবারে সহজ বুদ্ধি। দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে, যদি তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে তাহলে অবশ্যই এইটারে বর্গ করে দিবা, এই অনুপাতকে বর্গ করে দিবা, বর্গ করে দিলে যে অনুপাত পাবা সেটাই হবে ক্ষেত্রফলের অনুপাত।